নমস্কার। এখন আমরা বিশেষ কতগুলি ফর্ম কেমন দেখতে এবং সেটা কি কি লেখা আছে এবং আমাদেরকে কিভাবে পূরণ করতে হবে। দেখুন, পোলিং এজেন্ট রিলিভিং এজেন্টের যাতায়াতের সিট, এটা কেমন দেখতে হয়। প্রথমে ক্রমিক নম্বর লিখবেন, তারপরে তারপরে সংসদীয় নির্বাচন ক্ষেত্রের নম্বর ও নাম। যেমন দেখুন 285 এবং নাম সিউড়ি বিধানসভা অংশের নাম, অর্থাৎ বিধানসভা কোন অংশ, প্রার্থীর নাম, আর রাজনৈতিক দলের নাম, কোন পার্টি, আর পোলিং এজেন্ট রিলিভিং এজেন্টের নাম, পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টের নাম দিতে হবে। প্রবেশের সময় কটার সময় প্রবেশ করলো, স্বাক্ষর, তার সাইন করতে হবে। আর প্রস্থানের সময় কটার সময় সে চলে গেল এবং তার স্বাক্ষর। তাহলে এই গেল পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টের যাতায়াতের সিট। এবারে নেক্সট আসছি আমরা প্রবেশপত্রের নমুনা। নির্বাচনের দিন প্রিসাইডিং অফিসার কর্তৃক প্রদেয় প্রবেশপত্র কি না, বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর ও নাম, ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম, প্রার্থীর নাম, প্রার্থীর কী নাম, আর পোলিং এজেন্টের নাম, আর রিলিভিং এজেন্ট থাকলে তার নাম, প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর। তাহলে এক্ষেত্রে ওই একই বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে, 285, 286 এরকম, এবং সেই জায়গার নাম, ধরুন রামপুরহাট বা বোলপুর। ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম, কোন ভোট গ্রহণ কেন্দ্র, হ্যাঁ, সেটার নাম দিতে হবে এবং নম্বর দিতে হবে, যেমন 78 বা অবলিক কোনো জায়গায় সেই জায়গাটার নাম, বুথের নাম, প্রার্থীর নাম, কোন প্রার্থীর হয়ে কাজ করছেন, আর পোলিং এজেন্টের নাম দিতে হবে, আর রিলিভিং এজেন্ট থাকলে তার নাম। এবারে পোলিং এজেন্টকে প্রদত্ত প্রবেশপত্রের হিসাব। বিধানসভা ক্ষেত্রে নম্বর ও নাম ওই একই, 285 সিউড়ি। ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম, অর্থাৎ বুথের যে নাম্বার 80 এবং জায়গার নাম দিতে হবে, মানে সেই বুথটার নাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম, অর্থাৎ সেই প্রার্থী কোন প্রার্থী, সেই প্রার্থীর নাম দিতে হবে। আর নির্বাচনী সামগ্রীর সঙ্গে প্রাপ্ত প্রবেশপত্রের সংখ্যা, নির্বাচনী সামগ্রীর সঙ্গে প্রাপ্ত প্রবেশপত্রের সংখ্যা, অর্থাৎ কতগুলো প্রবেশপত্র দেওয়া হয়েছে তার হিসাব রাখতে গেলে কটা সংখ্যা দেওয়া হয়েছে, ধরুন 10টি দেওয়া হয়েছে এরকম। পোলিং এজেন্টদের প্রদত্ত প্রবেশপত্র সমূহের বিস্তারিত বিবরণ, প্রার্থীর নাম, প্রবেশপত্র দেওয়া হয়েছে কি না, পোলিং এজেন্ট বা রিলিভিং পোলিং এজেন্টের স্বাক্ষর, অব্যবহৃত প্রবেশপত্র, আর প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল। এইরকমভাবে আমরা পোলিং এজেন্টের প্রদত্ত প্রবেশপত্রের হিসাব রাখতে পারব। তারপরে নেক্সট, এবারে দেখুন অনুপস্থিত, স্থানান্তরিত, মৃতের তালিকার এএসডি আর কি নাম রয়েছে এমন নির্বাচকের প্রদত্ত ঘোষণাপত্রের নিদর্শন, অর্থাৎ কারো এএসডিতে লিস্টে নাম আছে কিন্তু তিনি ভোট দিতে এসেছেন,
সেক্ষেত্রে আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো? আমি এতর দ্বারা ঐকান্তিকভাবে ঘোষণা করছি, হলফ করে বলছি যে যোগ্যতা নির্ধারক দিন হিসাবে 2026 সালের 23 তারিখ এপ্রিল মাসের 1 তারিখে প্রস্তুত সংশোধিত নির্বাচন ক্ষেত্রের বর্তমান নির্বাচন তালিকার কোন অংশ আর 158, মনে করুন 158 অংশের ক্রমিক সংখ্যা 443 যে ব্যক্তির নাম রয়েছে, আমি সেই ব্যক্তি, আমি এই বিষয়ে অবহিত যে নির্বাচনে জালিয়াতি বিষয়টি ভারতীয় দণ্ডবিধির 171 ঘ ধারার অধীন একটি নির্বাচনী অপরাধ বলে গণ্য হয় এবং নির্বাচকের স্বাক্ষর টিপসই দিতে হবে এবং নাম লিখতে হবে। সংশোধিত করা হচ্ছে যে উপযুক্ত নামধারী নির্বাচন আমার সামনে উপযুক্ত ঘোষণা করেছেন এবং সেটিতে স্বাক্ষর করেছেন, তারপরে প্রিসাইডিং অফিসার সই এবং ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম, এইরকম একটা ঘোষণাপত্র দিয়ে, ডিক্লারেশন দিয়ে সে কিন্তু ভোট দিতে পারবেন যদি প্রিসাইডিং অফিসার মনে করেন। তারপরে নেক্সট, নির্বাচকের বয়স সম্পর্কিত ঘোষণাপত্রের নিদর্শ। এখানে বলেছি, দেখুন, আমি ঐকান্তিকভাবে ঘোষণা করছি এবং হলফ করে বলছি 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখ, অর্থাৎ যে যোগ্যতা দিনের ভিত্তিতে নির্বাচন ক্ষেত্রে নির্বাচক তালিকা, এখানে মাসটা যে মাসে ভোটার লিস্টটা বেরিয়েছে, ফাইনাল ভোটার লিস্ট, সেই তারিখটা লিখতে হবে। তালিকা প্রস্তুত সংশোধন করা হয় সেই তারিখে আমার বয়স 18 বছরের বেশি ছিল। ঠিক আছে। এখন নির্বাচক তালিকায় কোনো নাম অন্তর্ভুক্তি বিষয়ে নির্বাচক তালিকা প্রস্তুতি পরিমার্জন সংশোধনের বিষয়ে কোনো অসত্য ঘোষণার জন্য 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 ধারায় দণ্ডমূলক সংস্থান সময়ের বিষয়ে আমি অবহিত আছি। তারপরে নির্বাচকের স্বাক্ষর টিপসই, পিতামাতা স্বামীর নাম, নির্বাচক তালিকার অংশ সংখ্যা পার্ট নাম্বার, আর নির্বাচকের ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার এবং তারিখ দিতে হবে। সংশোধিত করা হচ্ছে যে উপরোক্ত নামধারী নির্বাচক উপরোক্ত ঘোষণাটি আমার সামনে করেছেন এবং স্বাক্ষর করেছেন, তারপর প্রিসাইডিং অফিসার সই আর ভোট কেন্দ্রের নম্বর ও নাম। এইরকম এটা হচ্ছে এজ ডিক্লারেশন, অর্থাৎ নির্বাচকের বয়স যদি 18 বছরের কম বলে মনে হয় এবং তিনি যদি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, তবে তাকে ভোট প্রিসাইডিং অফিসার ইচ্ছা করলে দেওয়াতে পারেন। এরপরে আমরা নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সী নির্বাচক সংক্রান্ত তালিকা, এর একটা তালিকা প্রস্তুত করতে হবে। কি না, নির্বাচন কেন্দ্রের নাম যেমন হয় আর ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর নাম দিতে হবে। এবারে পার্ট 1, যে সকল ভোটারের কাছ থেকে বয়স সংক্রান্ত ঘোষণাপত্র নেওয়া হয়েছে তাদের তালিকা দিতে হবে। এখানে দেখো ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, নির্বাচকের নাম দিতে হবে এবং নির্বাচন তালিকা অংশ সংখ্যা এবং ক্রমিক সংখ্যা দিতে হবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, আর নির্বাচন তালিকা উল্লিখিত বয়স কত দেওয়া আছে আর প্রিসাইডিং অফিসার কর্তৃক অনুমিত বয়স। ঠিক আছে, এইটা তাকে লিখতে হবে, কত বয়স হতে পারে, মানে বয়সের যদি সন্দেহ থাকে। আর পার্ট 2তে কী করতে হবে, যে সকল নির্বাচন তাদের বয়স ঘোষণাপত্র দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা, ঘোষণাপত্র দিতে চাইনি, যেমন 1, 2, 3, 4, নির্বাচকের নাম দিতে হবে, তালিকায় উল্লিখিত ক্রমিক সংখ্যা এবং নির্বাচক উল্লিখিত বয়স কত আর প্রিসাইডিং অফিসার অনুমোদিত বয়স কত, তারা কিন্তু দিতে চায়নি, অতএব তাদেরটা ভোট হবে না। এরপরে আমরা এলাম না 49MA নিয়মের অধীনে ঘোষণা। এখন সাধারণ বা উপনির্বাচন, যেটা এখানে সাধারণ বিধানসভা নির্বাচকের নাম, ক্রমিক সংখ্যা, ভোট কেন্দ্রের নাম, নম্বর দিতে হবে। 1961 সালের নির্বাচন পরিচালনা নিয়মাবলী 49MA নিয়মের অধীনে এবং টেস্ট ভোট প্রদানের ক্ষেত্রে নির্বাচকে পূরণ করা ঘোষণা নিদর্শন। এটা হচ্ছে টেস্ট ভোট।
আমি এত দ্বারা 1961 সালের নির্বাচন পরিচালনা নিয়মাবলী 49 নিয়মের 1 নম্বর উপনিয়মের অধীনে ঐকান্তিকভাবে ঘোষণা করছি এবং হলফ করে বলছি যে আমি ব্যালটিং ইউনিটে আমার পছন্দের যে প্রার্থীর নাম ও প্রতীকের পাশে নীল বোতাম চাপ দিয়ে ভোট দিয়েছি, ব্যালট ইউনিট সংলগ্ন প্রিন্টারে যে চিটকুট বেরিয়েছে তাতে সেই প্রার্থীর বদলে অন্য একজন প্রার্থীর নাম ও প্রতীক দেখা যাচ্ছে। আমার অভিযোগ যে সত্য ও প্রকৃত তা প্রমাণ করে দেখানোর জন্য আমি একটি পরীক্ষামূলক ভোট প্রদানে প্রস্তুত। আমি এই বিষয়ে অবহিত 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 26 ধারার অধীনে নিযুক্ত প্রিসাইডিং অফিসারের কাছে উপরোক্ত 1 নম্বর অনুচ্ছেদ প্রদত্ত আমার ঘোষণা যদি ভুল প্রমাণিত হয় তাহলে আমি ভারতীয় দণ্ডবিধির 177 নম্বর ধারায় বর্ণিত শাস্তির সংস্থান অনুযায়ী 6 মাস পর্যন্ত কারাবাস অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তি পেতে পারি। তারপরে নির্বাচকের স্বাক্ষর টিপসে নির্বাচকের নাম, পিতামাতা স্বামীর নাম, নির্বাচক তালিকার অংশ নম্বর, ওই অংশে নির্বাচক কর্মী সংখ্যা, নির্বাচন নিবন্ধ 17 ক কর্মী সংখ্যা, এরকমভাবে তারপরে প্রিসাইডিং সই করবেন। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে না, যদি কোনো ব্যক্তি ভোট দেওয়ার পর মনে করেন তিনি যাকে তার পছন্দ মতো ভোট দিতে চাইছেন, কিন্তু দেখা গেল যে স্লিপে, যেটা ভিভিপ্যাটে স্লিপ ছবি দেখানো হলো 7 সেকেন্ডের জন্য, যে ছবিটা দেখলাম তাতে আমি যাকে ভোট দিলাম সে কিন্তু ভোট পেল না, সেক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করছি যে এইটা নিশ্চয়ই ভুল আছে। তা সেক্ষেত্রে এই ঘোষণাপত্র দিয়ে তিনি আবার টেস্টিং ভোট দিতে পারেন। ঠিক আছে, তারপরে নেক্সট, এবারে অন্ধ ও অশক্ত নির্বাচকের সঙ্গীর ঘোষণা। অর্থাৎ দেখা গেল কেউ অক্ষম, তার সঙ্গে একজন এসেছে, সে ভোট দেবে তার হয়ে, সেক্ষেত্রে তাকে ফর্ম ফিল আপ করতে হবে। কোন বিধানসভা লিখব এবং নির্বাচন কেন্দ্রের ক্রমিক ও নাম্বার লিখব, আমি তার নাম, পিতার নাম, বয়স, ঠিকানা সব লিখব। এত দ্বারা ঘোষণা করিতেছি যে আমি আজ এত তারিখে অন্য কোনো ভোট গ্রহণ কেন্দ্র বা অন্য কোনো নির্বাচন সঙ্গী হিসেবে কাজ করিনি। মানে একজন সঙ্গী একজন অক্ষম ব্যক্তিরই সঙ্গী হতে পারবেন। আমি এর তরফে ভোট দেব তা গোপন রাখব, এইভাবে সম্পূর্ণ ঠিকানা লিখে সঙ্গী স্বাক্ষর করবেন। এইভাবে ঘোষণাপত্র দিতে হবে। তারপরে নেক্সট, তারপরে দেখুন এখানে এই যে রসিদ বই, একটা রসিদ বই দেওয়া থাকবে, যে রসিদ বইয়ে এই চ্যালেঞ্জ ভোট, সেক্ষেত্রে 1961 সালের পরিচালনা নিয়মাবলীর 36 নম্বর ধারা নিয়ম অনুযায়ী প্রার্থী এজেন্ট, পোলিং এজেন্ট শ্রী এতের কাছ থেকে চ্যালেঞ্জ ফি বাবদ 2 টাকা গৃহীত হইল এবং তারিখ আর বিধানসভা নির্বাচন কেন্দ্রের নাম্বার দিতে হবে এবং ভোট গ্রহণ প্রিসাইডিং অফিসে সাইন করতে হবে। এটা এই যে রসিদ একটা দেওয়া থাকবে, রসিদ বই, সেই রসিদ বইয়ে এই লিপিবদ্ধ করতে হবে এবং কার কাছ থেকে টাকা নেওয়া হলো তার নাম লিখে, স্থান, তারিখ লিখে প্রিসাইডিং অফিসে সাইন করে সেই রসিদটা লিখবেন। তারপরে এরপরে দেখুন থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট অভিযোগপত্র। বলছি থানায় ভারপ্রাপ্ত আধিকারিক স্টেশন হাউস অফিসার সমীপে এ বিষয় লোকসভা নির্বাচন ক্ষেত্রে অন্তর্গত বিধানসভা, এগুলো লিখলেন। তারপর ভোট গ্রহণের তারিখ, আমি জানতে পারি শ্রী এর পুত্র, যার নাম, তার পুত্র এবং ঠিকানা আদিবাসী যে ব্যক্তিকে সমর্পণ করা হচ্ছে তার পরিচয় চ্যালেঞ্জ করেছেন এবং ওই ব্যক্তি নির্বাচক তালিকার এত অংশে ক্রমিক নাম্বারে সংখ্যায় উল্লিখিত নির্বাচন হিসেবে নিজেকে দাবি করেন এবং তিনি নিজেকে এই নির্বাচন হিসেবে প্রতিপন্ন করতে পারেননি, তখন তাকে এই ফর্ম ফিল আপ করে থানার নিকট পেশ করতে হবে। তিনি প্রতারক এবং আমি আপনাকে
ভারতীয় দণ্ডবিধির 171 নম্বর ধারা অনুযায়ী তার উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি। এইভাবে থানাকে লিখে সিল স্ট্যাম্প সই দিয়ে তাকে হস্তান্তর করতে হবে। তো আজকের এই আলোচনা যে আমরা বিভিন্ন ধরনের ফর্ম সেগুলোর সম্বন্ধে আমরা অবহিত হলাম। আশা করি এগুলো আপনাদের ভীষণ উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি।